আরো একটি নতুন সকাল এবং নতুন করে দেখা সবকিছু স্বাগত জানাই একাত্তর সকাল আপনাদের সবাইকে। আপনাদের সাথে আছে আমি তাজিন আহমেদ। চলুন দর্শক, শুরুতে জেনে নেই আজকের প্রধান প্রধান শিরোনাম। বিশিষ্ট 12 নাগরিকের সাথে কাল সার্চ কমিটির বৈঠক, নাম নিয়ে মহাজোট ও 20 দলের ভিন্ন মত। উন্নয়নের খোরাখুরিতে দুর্ভোগে নগরবাসী, শিগগিরই সাবধানের আশ্বাস দিলেন দক্ষিণের মেয়র। অপরাধ কর্মকাণ্ড থেকে শিশু কিশোরদের দূর রাখতে অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলুন দর্শক, এবার আমরা জেনে নেই আজকের কিছু জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম ঢাকার এবং ঢাকার বাইরে। শুরুতে আমাদের সাথে রয়েছে প্রথম আলো। প্রথম আলো বলছে, নাম দেওয়া নিয়ে বড় দুই দলেই দ্বিধায়। সমকাল, পদ্মা সেতুর রেল সংযোগে অর্থ জটিলতা। কালের কণ্ঠ, কেউ চাইবেন আইন, কেউ আবার সাফল্য। 12 বিশিষ্ট জন সার্চ কমিটির মত বিনিময় আজ। দৈনিক ইত্তেফাক, ট্রাম্পের সিদ্ধান্তে ওলট পালট বিশ্ব। যুগান্তর, সোলার প্ল্যানেটের নামে বড় দুর্নীতির আয়োজন, টিআর কাবিখা কর্মসূচি নিয়ে এখানে বলা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন বলছে, গার্মেন্টস রপ্তানির টাকা যায় কোথায়। ভোরের পাতা বলছে, সার্চ কমিটি সার্চিং চলছে। সকালের খবর, প্রতিযোগী দেশে বাড়লেও বাংলাদেশে এখনো কম। দৈনিক জনকণ্ঠ, উৎপাদন সহায়ক। এছাড়াও বলা হচ্ছে, কিশোর অপরাধ ঠেকাতে অভিভাবকদের সচেতন হতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। ভোরের কাগজ বলছে, খোঁড়াখুড়িতে দুর্ভোগ। আলোকিত সময়, বুলেট ট্রেনের স্বপ্নে রেলওয়ে। এরপর ঢাকার বাইরে কিছু আঞ্চলিক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম আমরা দেখে আসি। চলুন দর্শক, শুরুতে আমাদের সাথে রয়েছে দৈনিক সানশাইন বলছে, শিবিরের আস্তানায় নীরবে হত্যার কৌশল। সাঙ্গু বলছে, শেখ হাসিনার নাম চান না, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন। দৈনিক সবুজ সিলেটে লাইসেন্সবিহীন ফার্মেসি 3000, 1 বছরে মডেল হবে 50টি। দৈনিক রংপুর চিত্র বলছে, নেতা নয় কর্মী উৎপাদনের কারখানাই দরকার। প্রিয় চট্টগ্রাম, হত্যা, লুট ও ধর্ষণের বিবরণ শুনলেন। রোহিঙ্গা বস্তিতে কফি আনান কমিশন। করতোয়া দ্বিতীয় তিস্তা সেতুর কাজে ধীর গতি। বাংলার মানুষ বলছে, কুড়িগ্রামের তিস্তার চরে শিক্ষার আলো পৌঁছেনি। দর্শক, এই ছিল আমাদের আজকে ঢাকার এবং ঢাকার বাইরে কিছু জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। বাংলাদেশের জনসাধারণের একটি বড় অংশ আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের অধিকারী। বিশ্বের দেশে দেশে কর্মরত বাংলাদেশিরা কষ্টে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতিকে সুসংহতকরণের পাশাপাশি পরিবার পরিজনকে আজীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে নিশ্চিত করে চলেছে। আমাদের আজকের 71 সকালের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। আর এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মঞ্জুর চৌধুরী, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে সক্রিয় কর্মী, নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির কুইন্স জুডিশিয়াল ডেলিগেট। এছাড়াও রয়েছেন পলাশ রহমান, ইতালির প্রবাসী, ভেনিস থেকে বাংলা ভাষায় রেডিও পরিচালনা করেন, যার নাম হচ্ছে রেডিও বেস। দুজনকেই জানাচ্ছি 71 সকালের পক্ষ থেকে শুভ সকাল এবং শুভেচ্ছা আপনাদের। আমি প্রথমে মঞ্জুর ভাইকে জানতে চাই আপনার কাছে যে এই যে আপনি যে যুক্তরাষ্ট্রে আছেন, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সক্রিয় কর্মী হিসাবে আছেন সেখানে, তো সেই জায়গায় আপনি কি দেখছেন বাংলাদেশে প্রবাসীদের সংখ্যা কেমন এবং কতজন বৈধভাবে আছেন, কতজন অবৈধভাবে আছেন, এটা কি আপনার জানা রয়েছে? আমরা আসলে বেসিক্যালি যে জিনিসটা বলি, অবৈধ কথাটা বলবো না, আনডকুমেন্টেড বলবো। ইলিগালি ইমিগ্রেন্ট ওয়ার্ড এখন আর আমরা ইউজ করি না। হ্যাঁ, আনডকুমেন্টেড আসলে কখনো আপনার স্পেসিফিকলি বলা যায় না, বাট একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ আনডকুমেন্টেড পিপল নিউ ইয়র্কে আছেন।
কারণ বাংলাদেশিরা এখন আমরা যেটা ধারণা করি, যেটা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর যে ওভার 1 মিলিয়ন বাংলাদেশি আছেন। আপনারা দেখেছেন নিশ্চয়ই, সবাই জানেন যে যুক্তরাষ্ট্রে বর্তমানে যা চলছে। তবে এটা হলো যুক্তরাষ্ট্রের একটি বৈশিষ্ট্য। দেখেন, ডোনাল্ড ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডার ডিসিশন নিয়েছেন, পাশাপাশি জাজ বলেন, পুলিশ ডিপার্টমেন্ট বলেন, যে কোনো দেশে দেখুন একজন রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন, দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তাও পাশাপাশি যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই নিয়ে কাজ করেন। কিন্তু আমি জাস্ট গতকালকে নিউজে দেখলাম এলএপিডির যে চিফ নির্বাহী উনি বলেছেন যে এক্সিকিউটিভ যেটা হয়েছে, আদালত যেটা হয়েছে, আমাদেরকে পূর্ণাঙ্গ নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়। তদ্রূপ আপনি দেখেছেন নিউ ইয়র্কে অনেক বিক্ষোভ হয়েছে। তবে আমাদের বাংলাদেশি যারা আছে, যদি 7টি মুসলিম দেশের যে ব্যান নিষেধাজ্ঞা সাময়িক রয়েছে, আমি আমাদের বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যারা বাংলাদেশে আছেন এখন প্রবাসীরা, যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ আপনারা যারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত নয়, আপনাদেরকে ডোনাল্ড ট্রাম্প যদি আপনারা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন, আপনাদেরকে উনি বের করে দিতে পারবেন না। প্রশ্নটা আমি আপনার কাছে জানতেও চাইতাম যে ডোনাল্ড ট্রাম্প যে মানে বাণীটা দিয়েছেন যে কঠোরভাবে তিনি নিয়ম নেবেন, গ্রহণ করবেন পদক্ষেপ, তো সেই ক্ষেত্রে বাঙালিরা কি আতঙ্কে আছে? না, অবশ্যই। কারণ হলো এক এক মিডিয়া এক একভাবে এটাকে ইন্টারপ্রিটেশন হচ্ছে। তো আপনারা দেখেন, একটা জিনিস খেয়াল করে, প্রথম যখন বলা হলো যে গ্রিন কার্ড সহ যে যারাই আছে তারা ঢুকতে পারবে না, হ্যাঁ, কিন্তু তার একদিন পরেই যখন আপনার জাজ, ব্রুকলিনের জাজ রায় দিলেন, রায় বলতে কি এটাকে বলে দিলেন যাদের ভ্যালিড ভিসা আছে তারা স্বল্পকালীন সময়ের জন্য, ইমার্জেন্সির জন্য আসতে পারবে, ইভেন ভিজিট ভিসা যাদের আছে। পরবর্তীতে হোয়াইট হাউসের যে কোনো একজন বলেছেন হ্যাঁ যে না, আসলে ডোনাল্ড ট্রাম্প যেই এক্সিকিউটিভ অর্ডারটা দিয়েছেন, এক্সিকিউটিভ অর্ডারটা শুধুমাত্র এই 7টি দেশের যারা নন ইমিগ্রেন্ট আছেন শুধুমাত্র তাদের জন্য কার্যকর, এবং মুসলিমদের জন্য শুধুমাত্র কার্যকর। আপনি মনে করেন নন ইমিগ্রেন্ট একজন যদি খ্রিস্টিয়ান হয়, সেক্ষেত্রেও সে আসতে পারবে। তো একটা আমেরিকার যে বিউটি, ডেমোক্রেসির বিউটি, আমেরিকার ডেমোক্রেসির বিউটিতে রিলিজিয়ন, নো রিলিজিয়ন, কালার, রেস, ইন টার্মস অফ এভরিওয়ান সবাইকে ইকুয়ালি রেসপেক্ট করা হয়। তো দেখেন, এই 100 জন সিনেটরের মধ্যে এখানে প্রায় মেজরিটি সিনেটর হলো আপনার রিপাবলিকান। এর মধ্যে 3 থেকে 4 জন সিনেটর অলরেডি বলে দিয়েছেন আমরা এটা ডিনাই করতেছি। তাহলে দেখা গেল কি, যখন সিনেটে যাবে এটা আইনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, তদ্রূপ আপনার কংগ্রেসম্যান ক্লার্ক, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি সহ ক্যারোলাইন মেলোনি নিউ ইয়র্কে ব্যাপক সমাবেশ হচ্ছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, এর মেজরিটি 95% প্রপোর্শন হবেন দেখবেন নন মুসলিম। এবং অ্যান্ড্রু কমো কি বলেছেন, গভর্নর অ্যান্ড্রু কমো বলছেন আমি মুসলিম। বিল দ্য ব্লাজিও স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে আমার এখানে এইসব চলবে না, যে সিটি গভর্নমেন্টের যে পাওয়ার, এই পাওয়ারটা এখন আমরা দেখব যে একটা সিটি গভর্নমেন্ট কি করতে পারে। আপনারা দেখেন যে গতকালকে ইরাকি একজন আপনার গ্রিন কার্ড হোল্ডার, তাকে ডিটেইন করা হয়েছিল, পরে আবার তাকে রিলিজ করা হয়েছে। যে একজন গ্রিন কার্ড হোল্ডার, সেই দেশের বসবাস করছে, নাগরিক নয়, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বাংলাদেশের অনেকে আমাকে গতকাল রাতে ফোন করেছেন যে কি অবস্থা, কি হচ্ছে। তো আমি একটা জিনিসই বলবো, হ্যাঁ অবশ্যই আপনারা অবজার্ভ করবেন, বাট প্যানিক হওয়ার কিছু নেই। আপনি ওই দেশের বৈধভাবে, হ্যাঁ একটা টাইম ফ্রেম থাকে 6 মাস 1 বছর, তারপর যদি আপনি প্যানিক হন, আমি অনুরোধ করবো যে আপনার আমেরিকান ল অ্যাসোসিয়েশন, তারা ভলান্টারিলি সার্ভিস দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করার জন্য, যে আমি আসছি, আমার ফ্লাইট এত নাম্বার, আমার যদি প্রয়োজন হয় আমি কথা বলবো, লাগবে না তারপর আমি মনে করি যে একজন অ্যাটর্নির সাথে কথা বলে নিলে ভালো, আর সিটিজেনদের জন্য কোনো সমস্যা নেই। জি, আমরা আরো আলোচনায় যাব এর পরে। আমি ফাঁকে একটু আমাদের দর্শককে আমন্ত্রণ জানিয়েছি। দর্শক, আজকেও আপনি আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ডায়াল করে। আমি পলাশ ভাইয়ের কাছে জানতে চাই যে ইতালিতে বসবাস করছেন এবং খুব দাপটের সাথে একটি বাঙালি ভাষায় রেডিও আপনি পরিচালিত করছেন, রেডিও বেইজ যেটার নাম। তো প্রথমে জানতে চাই যে এই ভাষায় আপনি রেডিও পরিচালিত করছেন, সেখানে কতজন প্রবাসী বাঙালি রয়েছে, তাদের নিয়ে কতটা আপনি সাকসেসফুলি এই কাজটা করে দিতে পারছেন? আসলে 2004 সালের গোড়ার দিকে তখন ইটালিতে কোনো বাংলাদেশি চ্যানেল দেখা যেত না, বা অনলাইনে সংবাদপত্র পড়ার খুব একটা সুযোগ ছিল না। তখন আমরা কয়েক বন্ধু মিলে চিন্তা করলাম যে আমাদের কমিউনিটিকে যদি আমরা একটু রিচ করতে চাই, সেক্ষেত্রে তো মিডিয়ার বিকল্প নেই। তখন ওখানে লোকাল অনেকগুলো রেডিওতে আমরা নক করি, 2টা রেডিও আমাদেরকে ইয়েস বলে। তার মধ্যে পরে ওদের সাথে কথা বলে আমরা রেডিও বেজে প্রোগ্রাম শুরু করি। আমরা প্রথমে যখন শুরু করি, প্রতিদিন মাত্র 5 মিনিটের খবর দিয়ে প্রোগ্রামটা শুরু করি। আমরা একদম শুরুতেই খবর দিয়ে শুরু করি, পরে আরো অনেক প্রোগ্রাম বাড়িয়েছি, অনেক কিছু হয়েছে।
তো খুব আশ্চর্য বাংলা ব্যাপার, ভাষায় খবরটা বাংলা ভাষায়। তো খুব অবাক হওয়ার বিষয়, সেই সময় আমরা দেখতাম আমাদের কমিউনিটিতে, আমাদের ওই এফএম এর আওতায় প্রায় 12,000 বাংলাদেশি ছিলেন। তো এর মধ্যে অধিকাংশই দেখতাম হয় মোবাইলে অথবা ছোট রেডিও কিনে পকেটে রেখে, কারণ কে কখন কোথায় আছে, বাইরে আছে, কোনো না কোনো ভাবে আমাদের প্রোগ্রামের সাথে তারা থাকতেন। আচ্ছা, হ্যাঁ, এবং এই ধারাবাহিকতাটা এখনো আছে। এখন বাংলাদেশের অনেক চ্যানেল ওখানে দেখা যায়, অনলাইনে হিউজ ইনফরমেশন আছে, তারপরেও ওইটা এখন মানে আমাদের কমিউনিটি রেডিও হয়ে গেছে। ওরা কোনো না কোনো ভাবেই এর সাথে থাকতে চায়। আচ্ছা, এর সাথে আছে। আর প্রবাসীর সংখ্যা কেমন? বাঙালি প্রবাসীর সংখ্যা সেখানে? এইটা খুব সুনির্দিষ্ট করে বলা তো এত সহজ না। অনেকে 3 লাখ বলে, 2 লাখ বলে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমরা তো একটু বাড়িয়ে বলতে পছন্দ করি, তো বিষয়টা তা না। আমার ধারণা যে 2 লাখের কিছু কম হবে। এর মধ্যে হয়তো 10% ডকুমেন্ট ছাড়া থাকতে পারে, যাদেরকে অনেকে অবৈধ বলে, কিন্তু অবৈধ শব্দটা আসলে এক্ষেত্রে সঠিক নয়, যেটা আনডকুমেন্টেড মঞ্জুর ভাই অলরেডি বলেছেন। তো সব মিলিয়ে 2 লাখ পূর্বে না, আসলে একটু কম হবে। তো অনেকে রয়েছে। হ্যাঁ, অনেকেই আছে। ইটালি সরকারের কাছে শুধু যাদের ডকুমেন্ট আছে তাদের হিসাবটা আছে, আর আমাদের দূতাবাসের কাছে আসলে সঠিক কোনো হিসাবটাই নেই। আমি একটু যেমন আমি মানে মঞ্জুর ভাইয়ের যেখানে আছেন আমেরিকাতে, সেই জায়গার সাথে আমি রেখেই বলতে চাই যে ওখানে যেমন প্রবাসীরা, উনি বলছেন আতঙ্কে থাকবেন না, আতঙ্কের কোনো উনি আশ্বাস দিচ্ছেন, কিন্তু তারপরেও আতঙ্কে আছে ট্রাম্পের এই বাণীর পর। কিন্তু ইতালিতে এরকম কোন রকম আতঙ্কে কি আছেন যারা আনডকুমেন্টেড ওয়েতে আছে? ইতালিতে এই জাতীয় কোনো আতঙ্ক এখন পর্যন্ত নেই, আমরা দেখিনি। হ্যাঁ, যারা বড় ধরনের ক্রাইম করে, কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত, সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু নরমালি যারা আছেন, সাধারণভাবে জীবনযাপন করতে চান, তাদের জন্য এই সময় পর্যন্ত কোনো আতঙ্কের বিষয় আমরা দেখিনি। ওকে, আমি আবার মঞ্জুর ভাইয়ের কাছে আসতে চাই যে আপনি নিজে ডেমোক্রেটিক পার্টির সাথে রয়েছেন, তো গেল নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হেরে যাওয়ার সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? একটি বিষয় হলো 15 দিন আগে ইলেকশনের আমরা একটু ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের অলমোস্ট আপনি ডাবল ডিজিট। তো হয় কি, যখন আমরা যে কোনো ইলেকশনে মনে হয় যে আমরা জিতে যাচ্ছি, তখন আপনার ওয়ার্ক ফোর্স গুলো একটু স্লো প্রসেস হয়ে যায়। হ্যাঁ, এটা একটা দিক ছিল। পাশাপাশি দেখেন, একটি বিতর্কিত অ্যানাউন্স আসে এফবিআই ডিরেক্টরের থেকে, যে অ্যানাউন্সটি ইলেকশনের 13 দিন আগে আসে এবং ঠিক 4 দিন বা 5 দিন আগে বলা হয় সেটি সঠিক ছিল না, তাই না? তো বাই দিস টাইম অনেকেই ডিসিশন নিয়েছে, অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, যে না, এরকম একজন আমেরিকান প্রেসিডেন্ট হতে পারে না, তার জন্য আমরা কাজ করবো না। আমি হিলারি যারা কাজ করতেছিলেন, কিন্তু এই যে ওয়ার্ক ফোর্সটা স্লো হয়ে গেছিল, ওটা রিকভার করে উঠে আসা, সেটাই সম্ভব হয়নি। পাশাপাশি যে ডোনাল্ড ট্রাম্প যেটি করেছে, সেটা হলো যে কনজারভেটিভ ভোটার আছে তাদেরকে আসলে ওনার যে কথাবার্তার ধরন দিয়ে সেটা উনি আসলে ইনফ্লুয়েন্স করতে পেরেছে। এবং আপনারা দেখবেন পেনসিলভেনিয়া, তারপর ওহাইও, ফ্লোরিডাতে এবং মিশিগানে যেখানে ওয়ার্ক ফোর্স আছে, যদিও পাস্ট প্রেসিডেন্ট বারাক ওবামা আপনার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট করেছেন, কিন্তু অনেকের চাকরি চলে গিয়েছে, সেইভাবে রিকভার করতে পারেনি। সেই জায়গাটিতে আমরা যতটা আসলে ডেমোক্রেট হিসেবে কাজ করা উচিত ছিল, আমার মনে হয় আমরা পারিনি। যে কারণে নতুবা আমাদের ক্যান্ডিডেট যথেষ্ট ভালো ছিল। আমাদের দেখেন, আমাদের যদি বলেন ফান্ড রেজের কথা বলেন, ওভার $1 বিলিয়ন হিলারি ফান্ড রেজ করেছে, ওয়াইল আপনার ডোনাল্ড ট্রাম্প তার ফান্ড হলো ক্লোজ টু 700 মিলিয়ন। তো 500 মিলিয়নের একটা হিউজ ডিফারেন্স থাকা সত্ত্বেও আমরা আপনি খেয়াল করবে দেখবেন 1%, অলমোস্ট 1% মার্জিন এই 3টা স্টেটে, বেসিক্যালি এই 3টা স্টেট উইন করলে ডেমোক্রেটরা ক্ষমতা আসতো। তো আমরা ওভার কনফিডেন্ট হওয়াতে, আর এখন যে পরিমাণ আমরা আন্দোলন করছে যারা, শুধুমাত্র ডেমোক্রেট নয়। আমি ঠিক এই জায়গাটায় আমি একটু থামিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই যে মানে ট্রাম্প এখন আলোচিত, সমালোচিত দুক্ষেত্রেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই নামটি। তো এই আপনার কি মনে হয় যে বার্নি স্যান্ডার্স যদি ডেমোক্রেটদের প্রার্থী হয়ে দাঁড়াতেন, তাহলে ট্রাম্পের বিরুদ্ধে তিনি জিততে পারতেন? হ্যাঁ, এখানে আনডাউটলি যদি বার্নি স্যান্ডার্স আসতেন, মানে আমরা যারা ডেমোক্রেট করি আমরা মনে করতাম যে উনি আসতেন। কিন্তু যেহেতু বার্নি স্যান্ডার্স পাননি, আমাদের পার্টি নমিনেশন পেয়েছেন হিলারি ক্লিন্টন, সেই বিষয়ে আমরা আসলে, যে জিনিসটা হয়েছে আমি আপনাকে বলেছি, কারণ হলো যখন কোন ধরনের কনস্পিরেসি থাকে, সেটা কিন্তু আসলে 100% 100% ম্যাক্সিমাম 90% 95% 95% ম্যাক্সিমাম 95% 95% 95%
এটা যে যত ভালো ক্যান্ডিডেট আলগোর ছিলেন উনি আসতে পারেননি। Okay. তো আমার কাছে মনে হয়েছে ওভারঅল একটি ট্রাম্প যে অ্যাডমিনিস্ট্রেশন যারা ছিলেন ইলেকশন ক্যাম্পেইনে তারা জানেন আসলে কি করতে হয়। আচ্ছা। হ্যাঁ, এবং তারা ওইটাকে টুইস্ট করেছেন। হ্যাঁ, দেখেন আপনি এটা যদি দেখেন মিডিয়ার সাপোর্ট ছাড়া, এই মিডিয়ার যুগ এটা, হ্যাঁ, এখানে আপনার উনি কিন্তু দেখেন অনবরত উনি মিডিয়ার বিরুদ্ধে বলে যাচ্ছেন। উনার একটা টেকনিক কি, যে আমি যখন কথা বলবো এটা নেগেটিভ কথা বলে উনি আলোচিত বেশি হবেন, এবং উনি নেগেটিভ ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করেছেন। এখানে দেখেন গতকালকের যে স্ট্যাটিস্টিক্স, 48% পিপলস যে আপনার রিফিউজি ব্যান যেটা এটা সাপোর্ট করেছে, 42% পিপল এটাকে আপনার না করে দিয়েছে, যে না এটা করা যাবে না। কিন্তু আপনার বাস্তবতা নিরিখে যদি বলেন আমরা তো চলছি ওখানে, এত প্রপোর্শন কি আসলেই এটার বিপক্ষে আমি মনে করি না। আমি অ্যাটলিস্ট নিউ ইয়র্কের কথা বলছি, আমরা যারা কাজ করি, হ্যাঁ, আমার অফিসেই আমার কলিগ আছেন 100 জনের মতো, এর মধ্যে হোয়াইট পিপল আছেন মনে করেন 70-এর মতো হবে। তো কেউই আমি দেখেছি, হ্যাঁ, অনেকেই রিপাবলিকান করেন, মানে তার মানে এই নয় যে এই ব্যাপক হারে একটি জনগোষ্ঠীর কে কখনো আপনাকে দায়ী করতে পারেননি। যেমন মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, জু বলেন, যে যেমন হিটলার যেটা করেছিল, টোটাল যে জুইসদেরকে দায়ী করেন সেটা করেছিল, সেটা কখনো ইতিহাস মেনে নেয়নি। তদ্রুপ আমি যে সিরিয়া সহ ইরান সহ যে 7টি রাষ্ট্রে ব্যান করেছে, মুসলিম লিডাররা না, ডেমোক্রেট বলেন, সিনেটর ম্যাককেন বলেন, রিপাবলিকান, সবাই বলেছে যে জিনিসটা, যে একটি জনগোষ্ঠীকে কখনো আপনি বলতে পারেন না, যারা আপনাকে স্ক্রিনিং প্রসেসে আসতে হবে। আপনি যদি বলেন আমার মাথা ব্যথা হয়েছে আমি মাথাটা কেটে ফেলি, সেটা হবে না। এটা আধুনিক যুগ এবং গ্লোবালাইজেশনের যুগ, কখনো আপনি মাইনাস করতে পারবেন না সেটা থেকে। কারণ এটা যদি মাইনাস করেন যেটা হবে, এটা আরো বিস্ফোরণ হবে বেশি। এবং দেখা গেল যে যে কারণে সিরিয়াকে নিষিদ্ধ করা হচ্ছে আইএস এর কারণে, ওই আইএসটা আরো বেশি হবে, যে দেখো আমেরিকা আমাদের সাথে এরকম আচরণ করেছে, সাধারণ মানুষরা তখন তাদেরকে সহযোগিতা করবে। আচ্ছা, আমি পলাশ রহমানের কাছে এবার যেতে চাই যে বিশেষ করে মানে বাংলাদেশি অভিবাসীদের সম্পর্কে ইতালির প্রবাসীদের মানে মনোভাবটা কেমন, মূল্যায়ন করেন কি করে আমাদের বাংলাদেশি প্রবাসীদের সম্পর্কে ইতালিয়ানদের মনোভাব, তাদের মূল্যায়নটা খুবই পজিটিভ। আচ্ছা, তারা খুবই ভালো মনে করে। তার কারণ আমাদের দেশের যারা ওখানে আছেন প্রবাসী, অনেকে ব্যবসা করছেন, বড় অংশ চাকরি বাকরি করছে। তো সব মিলে আমাদের কমিউনিটির মানুষজন কিন্তু সবসময় একটা নিরিবিলি জীবনযাপন করতে পছন্দ করে। আচ্ছা, এবং কাজের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু একটা আলাদা ইমেজ তৈরি হয়েছে। বাংলাদেশিরা বেশি থাকছে, এটা রোমে সবচেয়ে বেশি, প্রায় 30,000 হবে, 30-35,000। এরপরে বাণিজ্যিক রাজধানী যেটা মিলানে আছে, অনেক ভেনিসে আছে, তোরিনোয় আছে, এই শহরগুলোতেই মূলত বেশি। আপনি যেহেতু বাণিজ্যের ব্যাপারটা আনলেন, আমি বলি যে ইতালির মূলধারার রাজনীতিতে অর্থাৎ ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিদের অংশগ্রহণটা কেমন? ব্যবসা বাণিজ্যে গত আমরা যদি 4-5 বছরের দিকে তাকাই, ব্যাপক আকারে বাংলাদেশিরা ওখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এবং আপনারা জেনে হয়তো খুশি হবেন যে বিশ্বের সবচেয়ে বড় বড় জাহাজগুলো যেখানে তৈরি হয় ইতালিতে, ওইখানের সবচেয়ে বড় যে ঠিকাদাররা আছেন তাদের মধ্যে একদম শীর্ষ পর্যায়ে আমাদের দেশিরাও আছেন। আমাদের বাংলাদেশিদের প্রায় 5টা ঠিকাদারি প্রতিষ্ঠান ওখানে আছে, যাদের আন্ডারে কয়েক হাজার শ্রমিক কাজ করে। এছাড়া ছোট ছোট ব্যবসা, বিশেষ করে আপনার টুরিস্ট এরিয়াগুলোতে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশিদের। এই গত 4-5 বছরে বাংলাদেশিদের হিউজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসার দিকে ইন করতে দেখেছি আমরা। আচ্ছা আচ্ছা, আমি এবার মঞ্জুর রহমানের কাছে আবার যেতে চাই যে প্রবাসী যারা রয়েছেন বাঙালিরা, তাদের অনেককে বলতে শোনা যায় যে আমাদের অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক যুদ্ধ করে আছে এবং অনেক কষ্টে আছি, কিন্তু আবার পাশাপাশি অনেকে দেখছি বেশ ভালো আছে। আমরা যদি একটু আমাদের সোশ্যাল সাইট গুলো দেখি, সেখানে যে আপডেটস গুলো দেখি, তখন ছবিগুলো যখন আপডেটস করছেন বা তাদের স্ট্যাটাস গুলো দিচ্ছেন, সেটাতে আবার দেখছি খুব ভালো আছে। এই যে দুই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি, এটা নিয়ে আপনি কি বলবেন? একটি বিষয় হলো কি, দেখেন আমাদের দেশে মনে করেন একটা ছেলে বুয়েট থেকে পাশ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে, তো চাকরির বাজারে কিন্তু সবাই একসাথে চাকরি পাচ্ছে না। হ্যাঁ, একই ব্যাচের 100 জন স্টুডেন্ট থাকে, দেখবেন 50 জন খুব ভালো করছে, 25 জন আস্তে আস্তে যাচ্ছে, 25 জন আরো দেরিতে যাচ্ছে, হয়তো 2-4-5 জন একদমই ভালো করেনি। তো প্রবাসী যেটি হয়েছে, আপনি একটি নতুন দেশে যাবেন, আপনি নতুন জায়গায় গিয়ে ডেফিনেটলি একটু স্ট্রাগল করতে হয়। বাট আমার মনে হয় যারা একটু চোখ কান খোলা, মানে নিজের যে জিনিসটা দরকার, আমি মনে করি সফলতার জন্য, যে আমি পারবো। দেখেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি, ওখানে এমবিএ করেছি মার্কেটিং এ, আমি চাকরি করছি অ্যাকাউন্টিং এ, এবং আমি পড়াচ্ছি অ্যাকাউন্টিং সফটওয়্যার ফ্রি এলমার্স হসপিটালে। আমি অলমোস্ট 400 জনের মতো স্টুডেন্টকে পড়িয়েছি,
এবং আমি যে জিনিসটি বলি আমার স্টুডেন্টদেরকে, যে জিনিসটা হলো কি, সফলতার জন্য একটি জিনিসের দরকার, সেটা হলো আপনার অ্যাটিচিউড। আপনি যদি মনে করেন আমি সফল, আমি পারবো, আমি সুস্থ আছি, সেটাই আমার সফলতা। আমি বেঁচে আছি সুস্থভাবে, আপনাদের এখানে এসেছি সকালবেলা, সঠিক সময় আসতে পেরেছি, সেটাই আমার সফলতা, যে আমি পেরেছি। এবং প্রতিটি কাজকে আমাদের নিজেদেরকে নিজেরা আমি মনে করি মোটিভেট করতে হবে। আমরা যারা প্রবাসে আছি, দেখেন প্রবাস শব্দটা পরভাস, হ্যাঁ, মনে হচ্ছে যে আমি অন্য জায়গায় বাস করছি, তারপর হ্যাঁ, তারপরে দেখেন ছুটে চলে আসে। আমার স্ত্রী যুক্তরাষ্ট্রে রয়েছেন, আমার সন্তান যুক্তরাষ্ট্রে রয়েছেন, আমার মা যুক্তরাষ্ট্রে রয়েছেন। আমার অনেক বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞেস করছেন কেন আসছে, অনেকে হয়তো বিশ্বাস করছেন না। আমি বলছি তোদেরকে দেখার জন্য ছুটে চলে এসেছি। আমার বাবা জীবিত নেই, 3টি বোন আছেন, কিন্তু আমি দেখেন চলে এসেছি যে মাটির টানে, যে 15-2 বছর হয়ে গেছে আমি প্রতি বছর আসি, আমি আসিনি। আমার মা, আমি আমার দেশকে আমি মাতৃভূমি মা মনে করি, সে আমার মাকে, আমার একটি মাকে দেখিনি অনেক দিন ধরে, আমাকে আসতে হবে। এরকম অনেক প্রবাসী আছেন যারা আমি মনে করি। এবং তবে আরেকটি জিনিস বলতে হবে, বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন, আমি মনে করি সেই দিন বেশি দূরে নয়, আমাদের মতো প্রবাসীরা যারা কর্মরত আছি যুক্তরাষ্ট্রে বা বিভিন্ন দেশে, আমরা বাধ্য হব বাংলাদেশে ফিরে আসতে। কারণ মনে করেন আমি একজন লোক $70,000 বা $80,000 যুক্তরাষ্ট্রে ইনকাম করছে, তাকে $2,000 রেন্ট দিতে হচ্ছে পার মান্থ, ওয়াইল সে বাংলাদেশে আসলে $1,000 রেন্ট দিয়ে সমপরিমাণ ইনকাম করতে পারছে। আর অনেকে বলেন সোশ্যাল সিকিউরিটির কথা, আপনি দেখেন এই যে টেক্সাসে যে আপনার ঘটনা ঘটলো, বা ক্যালিফোর্নিয়াতে হচ্ছে, নিউ ইয়র্কে আপনার কত বাঙালি কি শুট করে মেরে ফেলছে। তো আমি সামাজিক নিরাপত্তা যেটা এখানে কিছুটা এখনো গ্যাপ আছে বাংলাদেশে, বাট ওটা যদি ওভারকাম করে ফেলে আপনার জীবন নিরাপত্তা প্রতিটা দেশে দুর্ঘটনা ঘটছে। বর্তমানে কেউ বলতে পারবে না যে আমি যুক্তরাষ্ট্রে থাকলে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারবো যে আমি স্বাভাবিক মৃত্যু আমার হবে। এই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমার মনে হয় না এখন। এই কথাটার জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে মানে অনেকে দেশ ছেড়ে যাচ্ছে, আমাদের দেশের এখনকার যে অবস্থা সেটা দেখে বলছে যে আর থাকা যাবে না, নিজের সিকিউরিটির জন্য, সন্তানের সিকিউরিটির জন্য আমাকে ছাড়তেই হবে। তো ওখানে যদি আমি এই সেফলি থাকতে পারবো, সেই গ্যারান্টিটা কোথায়? এবং আপনি আরেকটি কথা বলছেন সন্তানের সিকিউরিটি। আচ্ছা, আমি আমার সন্তানকে আমি বলি কাস্টোডিয়ান ফর 16 ইয়ার্স। কেন বলি কাস্টোডিয়ান ফর 16 ইয়ার্স? দেখেন, আমি আমার সন্তানকে বড় করছি, একটা পর্যায়ে সে আমার কাছে চলে যাবে, তার মতো করে সে বসবাস করবে। আমি যেমনটি দেখুন, আমি পড়াশোনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি হবিগঞ্জ থেকে। তো সবই কারণে আমি আমার 18 বছর বয়সে কিন্তু আমি বাড়ি ছেড়ে দিই, তাই না? আমি মনে করি অনেকে আছে 16 বছর বয়সে ছেড়েছেন, 14 বছর বয়সে। যে সন্তানের বিষয়টা হলো কি, দেখেন আমরা অনেকে স্ট্রাগল করছেন, সন্তানকে পড়াশোনা করাচ্ছেন। আমি মনে করি প্রথমেই তার বাবা মার ডেভেলপমেন্ট দরকার। আমি যদি সফল না হই, আমার সন্তানের সফলতা দিয়ে আমি সুখী বাবা হতে পারবো না। কারণ আমার সন্তান যখন খুব বেশি সফল হয়ে যাবে এবং সন্তান যখন আমার দিকে তাকাবে, তাকে অনেক উপর থেকে নিচে তাকাতে হবে। তো আমি মনে করি যে মানে সুখী এবং সফলতার জন্য যেটা করতে হবে, কমপ্লেইনটা তুলে নিতে হবে। আমি বাংলাদেশে বসবাস করেছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়তে গ্রাজুয়েশন করেছি, হলে থেকেছি, বিদ্যুৎ এখানে ছিল না, পানি ছিল না, এই রাস্তাঘাটে ধুলা ছিল, সেটাই আমার জীবন। আমার রাস্তায় বেরোলে আমার গায়ে ধুলা লাগবে, সেটি নর্মাল। এখন আমি যদি যুক্তরাষ্ট্রে 14 বছর থাকার পর এসে বলি যে না, তাহলে হবে কি যে আমার জন্মটা কি আমি নিজেই অস্বীকার করছি, মূল্য দিতে পারছি না। যে আমরা আরো কথা বলবো এ নিয়ে, অবশ্যই দুজনের কাছ থেকেই আরো অনেক কিছু জানবো। তবে এই পর্যায়ে আমাদের একটা বিরতির সময় গেছে, বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা আসবো। দর্শক, চলছে 71 সকাল, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথে থাকবে। বাংলাদেশে এই প্রথম 7 লেয়ার বিশিষ্ট সুপার অ্যাবজর্বেন্ট পলিমারের কারণে 24 ঘন্টা শুষ্ক রাখে হাই লেডি স্যানিটারি প্যাড। শুষ্কতা, সুস্থতা, শুদ্ধতা, একটি কাশফুল পণ্য। শত রঙে রাঙিয়ে দাও নিজের এই জীবন, দু হাতে ছুঁয়ে দাও আকাশ এই আপন। জীবন যখন ডাকে তোমাকে কাছে টেনে নাও 2 হাত বাড়িয়ে। এই জন্য আমার বেস্ট ফ্রেন্ড নিউ বিট মিনি প্যাক, স্পেশালি আন্ডারআর্মস এর জন্য, ফর স্মুথার আন্ডারআর্ম, সহজে যে কোনো সময়। জুম পেপ্যালের একটি সেবা বাংলাদেশে মানি ট্রান্সফার শুরু করেছে। এখন আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা পাঠাতে পারেন। জুম ও পেপ্যালের সাথে আপনি আর আপনার টাকা সুরক্ষিত। মাত্র $499 ফি দিয়ে অথবা $1000 উপরে পাঠানোর ক্ষেত্রে বিনামূল্যে টাকা পাঠান। অ্যাপ ডাউনলোড করুন বা zoom.com এ গিয়ে এক্ষুনি টাকা পাঠান।
জুম বাংলাদেশে টাকা পাঠানোর আর ফোন রিচার্জ করার সবচেয়ে সহজ উপায়। আবারও স্বাগত সবাইকে ৭১ সকালে। দর্শক, আজ আমরা কথা বলছিলাম প্রবাসে আমাদের বাঙালিদের নিয়ে। আমি এবার পলাশ রহমানের কাছে যেতে চাই যে আপনার রেডিও নিয়ে একটু আসতে চাই, রেডিও বেজ, এটার এখনকার কার্যক্রম কি? এখন মূলত আমরা আপনার আর সেই সাথে জানতে চাই আপনার মানে মূল টার্গেটটা কি? এখন আমরা মূলত প্রতিদিনের যে নিউজটা ছিল ওইটা আর করছি না। এখন আমরা মূলত শুধুমাত্র কমিউনিটি এবং ইমিগ্রেশন তথ্যগুলো দেই, পাশাপাশি আমাদের কালচারের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো তুলে ধরার চেষ্টা করি। এবং আসলে আমাদের যে টার্গেটটা ছিল, আমরা এইটা নিয়ে কোথায় যেতে চাই, সেই টার্গেটটা আমাদের অনেকটা সফলতার দিকে আছে। তার কারণে এই রেডিও প্রতিষ্ঠানটাই মূলত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন শুধু বাংলা না, আমরা বাংলা দিয়ে শুরু করার পরে এখন সাথে সাথে আরো 6টা ল্যাঙ্গুয়েজ ওখানে যোগ হয়েছে। আমরা মোট 7টা ল্যাঙ্গুয়েজ ওখানে প্রোগ্রাম করতে চাই, করছি এখন। এবং আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা চাই এটাকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে। বিশেষ করে আপনার বিবিসি বা জয়সাবল যেগুলো আছে, আন্তর্জাতিক মানের রেডিও যেগুলো আছে, আমরা ওখানেই যেতে চাই। হয়তো একটু সময়ের ব্যাপার, তবে আমাদের চেষ্টা আছে যে আমরা ওখানে যাব, আমরা ওখানে যেতে চাই। এই একটা চেষ্টায় একটা পরিকল্পনা আমাদের আছে। তাছাড়া আমাদের এই রেডিওটার শ্রোতা অনেক আছে। আমাদের যে কমিউনিটির আমাদের যারা আছেন ওখানে প্রবাসী, তারা সবাই এবং ব্যাপকভাবে তারা সবাই সাপোর্ট করে। আপনার চিন্তা করতে পারবেন না যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে, তারা টেলিফোন করে বলে যে ভাইয়া যদি বিজ্ঞাপন লাগে, কোনো হেল্প দরকার হয় আমাদেরকে বলেন। তার কারণ ইটালিতে বসে নিজের মার ভাষায় একটা রেডিও শুনতে পাচ্ছি, নিজের মা রেডিও ট্রেন করলে নিজের মার ভাষা শুনতে পাচ্ছি। এর চেয়ে বড় গর্বের, এর চেয়ে বড় আনন্দের তো আর কিছু থাকে না। কারণ আমরা তো প্রায় 14,000 কিলোমিটার দূরে, নিজের দেশ ছেড়ে, নিজের মাটি ছেড়ে, নিজের মাকে ছেড়ে। তো এই যে কষ্টটা, আমরা তো ইচ্ছা করলেই যেখানে মায়ের একটু গন্ধ পাওয়া, গন্ধটা মনে হয় যেন নিজের মায়ের শরীরে আমরা পলাশ আপনাকে একটু এখানে থামিয়ে দিয়ে আমরা একজন দর্শকের ফোন নিচ্ছি। দর্শক আমাদের সাথে রয়েছেন ফোনে, তারপরে আলোচনায় ফিরবো আবার। হ্যালো হ্যালো হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ জি, আপনার কথা বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে না তো। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার কথা বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছিল, আমি তো ওনার সাথে কথা বলতে চাইছিলাম নিউ ইয়র্কে, ওনার মঞ্জুর সাথে। আচ্ছা জি, বলুন। তো উনি অনেক জিজ্ঞেস করতে চাইছিলাম, আমি নিউ ইয়র্কে থাকি, আমার আম্মার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। উনি ক্লিন কার্ড নিয়ে বাংলাদেশে চলে গেছে, তো উনি 2 বছর পারমিশনে নিয়ে গেছে। ওনাকে কি এই মুহূর্তে ব্যাক হতে হবে যে আমাদের সিচুয়েশন চলতে আছে নিউ ইয়র্কে বা ইউএসএ, আমেরিকাতে? ভালো আছেন আপু? আপনি কি স্বপ্ন আপু বলছিলেন? জি, আপনার নামটা জানতে চাইছিলেন? আমার নাম রিমা। আচ্ছা আচ্ছা, রিমা আপু, যে জিনিসটা হলো, উনি যে পারমিশন নিয়ে গিয়েছেন, আপনি ব্যক্তিগতভাবে যদি আমার মা হতেন, কারণ এটি এখন যে কোনো বিষয়ে একটি কনক্রিট কেউ বলতে পারবে না কি হবে, আমার মা যদি হতেন, আমি যেটি করতাম যেভাবে আছে সেভাবেই থাকতেন। কারণ হলো উনি যেহেতু পারমিশন নিয়েছেন, এটি লিগেল ওয়েতে গিয়েছেন, সেক্ষেত্রে তাড়াহুড়া করার কিছু নেই। যখন ওনার আসার সময় হবে তখন আসবেন। কিন্তু আসার আগে আমি যেটা বলবো, আপনি স্থানীয় কোনো আপনার আইনজীবীর সাথে কথা বলবেন। সেই ক্ষেত্রে আপনি যদি বিভিন্ন আপনার লোকাল রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলেন, সেক্ষেত্রে আপনার ফ্রি আইনজীবী পাবেন। সেটার জন্য আপনার কাউকে পে করতে হবে না। আমেরিকান ল অ্যাসোসিয়েশন সাপোর্ট করছে। তো আমি জাস্ট বলবো যে একটা প্রিকশন হিসেবে যখনই আসেন, একজন আইনজীবীর সাথে কথা বলতে, যে আমার মা আসছেন, এই সময় আসবেন। তো তাড়াহুড়া করার কিছু নেই। কারণ একটি জিনিস দেখেন, এক্সিকিউটিভ অর্ডার উনি দিয়েছেন, পাশাপাশি আদালত দিয়েছে। এবং আমরা অতীত ইতিহাসে যেটা দেখেছি, যে কখনই যখন আদালত কোনো বিষয়ে একটা নির্দেশনা থাকে, সেটি সময় ক্ষেপণ হয়। যেমন মনে করেন, এটা সলিউশন আসতে হয়তো 1 বছর চলে যাবে। হ্যাঁ, যে আদালত একটি কথা বলেছে, এটা নিয়ে আর্গুমেন্ট হবে। অনেকক্ষণ ব্রুকলিন কোর্ট বলেছে, পাশাপাশি অন্যান্য স্টেটে অনেকগুলো ফেডারেল 4 জন অলরেডি বলেছেন যে এটা এই বিষয়ে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি সঠিক নয়। হ্যাঁ, যে যারা গ্রিন কার্ড আছেন, ভিসা আছেন, তারা আসতে পারবেন এবং তারা যে যেখানে বসবাস করছেন, পরিবার আছে অনেকের,
তো আমি মনে করি না আপনার এই বিষয়ে চিন্তা করার দরকার আছে। হ্যাঁ, অবশ্যই উদ্বিগ্ন, আমি নিজেও, আমার বন্ধু বান্ধব আছেন অনেকেই, হ্যাঁ, গ্রিন কার্ড হোল্ডার দেশে আছেন, আমি অবশ্যই উদ্বিগ্ন তাদের জন্য। পাশাপাশি অন্যান্য দেশের যারা আপনার মুসলিম বলেন, মেক্সিকান বলেন, যারা আছেন তাদের জন্য হ্যাঁ উদ্বিগ্ন। বাট আমি মনে করি আপনার মা আছেন দেশে, উনি ওনার মতো করে থাকেন, যখন আসার সময় হবে সঠিক সময় উনি ফিরে যাবেন। পাশাপাশি আপনি তখন একজন আইনজীবীর সাথে কথা বলে নেবেন। এবার আমি পলাশ ভাইয়ের কাছে আবার আসতে চাই যে আপনি ভেনিসে আছেন, যেটাকে বলা হয় পানির উপর ভাসমান শহর, চমৎকার একটা জায়গায়, চমৎকার পরিবেশে অন্যরকম আছেন। তো সেখানে আসলে আপনি কোন বিষয়টাকে বিবেচনায় রেখে বাংলা ভাষায় রেডিও পরিচালনা করে যাচ্ছেন? এখানে আমি ওই যে শুরুতেই বললাম যে 2004 সালের দিকে প্রথমে তো সংবাদ দিয়ে শুরু করেছেন, এখন আমরা মূলত ওই আমাদের কমিউনিটি ভিত্তিক যে তথ্যগুলো আছে এবং বিশেষ করে ইমিগ্রেশন যে তথ্যগুলো আছে, প্রবাসীদের জন্য নতুন আইন এ জাতীয় বা রাজনৈতিক যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের প্রবাসীদের জন্য জানা জরুরি, মূলত এই তথ্যগুলো দিচ্ছি। পাশাপাশি আমরা কিছু কালচারাল আমাদের দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিকগুলো তুলে ধরছি। এটাই জানতে চাচ্ছি যে আমাদের দেশীয় সংস্কৃতির কি কোন বিষয়গুলোকে আপনারা তুলে আসছেন। সেই দিকগুলোর ভিতরে প্রধান দিকগুলো হলো আমরা আমি বলি একটু, আমাদের এফএম স্টেশন বা রেডিও স্টেশন গুলো বলতে আমাদের একটা কিছু মানুষজনের একটা নেগেটিভ ধারণা পোষণ করে কিন্তু থাকে যে এখানে ইয়ো টাইপের, এখানে আমাদের শোনার বিষয় না। তো আপনার এটা কি সব বয়সের মানুষই কি সেই আগ্রহটা নিয়ে শুনছে কিনা, সব প্রবাসী? আমরা চেষ্টা করি সব বয়সের শ্রোতাদের জন্যই আমরা কিছু না কিছু দিতে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা একদম তরুণ শ্রোতারা তো আমাদের রেডিও খুব একটা শুনবে না, তার কারণ ওরা ওখানেই বড় হচ্ছে, ওখানের স্কুলে পড়ছে, ওখানে ল্যাঙ্গুয়েজটাই কিন্তু ওদের প্রধান ল্যাঙ্গুয়েজ। তারপরেও আমাদের তরুণ যে প্রবাসী বাঙালিরা রয়েছে তাদেরকেও তো আমাদের মাটির গন্ধ শোকাতে হবে। আমরা একটু আপনাকে আবারও থামিয়ে দিয়ে একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, জি কথা বলুন। জি, আমি একটু মঞ্জুর ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। জি, আপনার নামটা বলে আপনি মঞ্জুর ভাইকে প্রশ্ন করুন। আমার নাম রোকন, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করেছি। জি বলুন। হ্যাঁ রুকন, ভালো আছো? জি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনাকে দেখে খুব ভালো লাগতেছে, আমরা লাইভ দেখতেছি, আমরা অফিসে বসে। ধন্যবাদ। আর আপনাকে ধন্যবাদ, আপনি যে এই যে আমাদের মানে এক্সাক্ট তথ্যটা দিচ্ছেন বাঙালিদের, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি আরো এটা কি কন্টিনিউ। থ্যাংক ইউ ভাই। জি, আমরা আবার আলোচনা ফিরেছি, যেটা বলছিলেন পলাশ ভাই। যে আমাদের যে তরুণরা আছে যারা ওখানে বড় হচ্ছে, যেটাকে আমরা আমাদের পরের প্রজন্ম বলি, ওরা তো ওখানেই পড়াশোনা করছে, ওখানেই বেড়ে উঠছে, ওদের কিন্তু কালচারাল ভাবে ওরা কিন্তু ইউরোপিয়ানই হয়ে বড় হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করি কোনো না কোনো ভাবে ওদেরকে আমাদের সাথে রাখতে। অনেক সময় ওদের 2-4 জনকে আমরা স্টুডিওতে ইনভাইট করি, ওদের সাথে কথা বলার চেষ্টা করি, ওরা কি ভাবছে কি ভাবছে না, বাংলাদেশ নিয়ে ওদের চিন্তা ভাবনা কি, বাংলা ভাষা নিয়ে ওদের চিন্তা ভাবনা কি। এছাড়া মনে করেন প্রবাসে তো আপনারা জানেনই বিভিন্ন রাজনৈতিক দলের শাখাগুলো আছে, এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কালচারাল সংগঠনও আছে যারা শুধু কালচারাল কাজগুলো করে, কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস তাদের নেই। এই সংগঠনগুলোকে আমরা অনেক সময় আমাদের অনুষ্ঠানের সাথে পেঁচিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের কমিউনিটির চিন্তা ভাবনা এবং আমাদের সমসাময়িক চিন্তা ভাবনাগুলো সংস্কৃতির সাথে যাতে আমরা একটা ইন্টিগ্রেশন করতে পারি, সবার ভিতরে আমরা বিষয়টা ছড়িয়ে দিতে পারি, এই চেষ্টাটাই থাকে আমাদের সব সময়। এছাড়া বাংলাদেশের পুরনো দিনের গানগুলো অনেকেই পছন্দ করে, প্রবাসী যারা আছে এরা অনেকে রিকোয়েস্ট করে, ইমেইল করে, ফোন করে যে ভাই একটু পুরনো দিনের গান দেন, যেমন মমতাজের অনেক শ্রোতা আছে ওখানে। হ্যাঁ, তো সব মিলিয়ে আমরা চেষ্টা করি কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু দিয়ে আমরা আমাদের শ্রোতাদেরকে ধরে রাখি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে টার্গেট, আমাদের যে ইচ্ছাটা, আমাদের যে চেষ্টাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে, বাংলার সাথে জুড়ে থাকা, কোনো না কোনো ভাবে আমাদের সন্তানরা যাতে শেকড় ভুলে না যায়। হোক সে ওখানেই বসবাস, ওখানে সে বসবাস করুক, ওখানে বড় হোক, কোনো সমস্যা নেই, ইতালিয়ান ভাষায় সে কথা বলুক, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ যে তার দেশ, এ মাটি যে তার বাবা তার মার মাটি, তার শেকড়টা কোথায়, এটা যাতে সে ভুলে না যায়। বাঙালি আমাদের যে নিজস্ব একটা সংস্কৃতি আছে, নিজস্বতা আছে, এই নিজস্বতা থেকে যেন আমরা সরে না যাই, সেটাকে রেখেই যেন আমরা অন্যদিকে সামনে অগ্রসর হই। আমরা আরো আলোচনা ফিরবো। একজন দর্শক রয়েছে ফোনে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো
হ্যালো, আমি শান্ত সুমন বলছিলাম প্রদীপ নামের। হ্যাঁ সুমন ভাই, আপনাকে শুভ সকাল এবং অনেক ধন্যবাদ ফোন দেবার জন্য। জি বলুন। হ্যাঁ ধন্যবাদ। আমি পলাশ ভাইকে প্রশ্নটা করবো, সেটা হচ্ছে যে জি। বিদেশে একটি রেডিও চালাচ্ছেন, কত ঘন্টা চালাচ্ছেন, আর এই রেডিও চালানোর ক্ষেত্রে আপনার যদি কোনো সহযোগিতা লাগে আপনার আহ্বান জানাবো যে আমাদের সাথে যোগাযোগ করবে যারা বাংলাদেশের রেডিওতে কাজ উনি করছে। রেডিও ভূমির সাথে রয়েছেন। সেই সাথে জানতে চাইবো আপনার কাছে যে কতক্ষণ অনুষ্ঠান আপনি প্রচার করেন, আর দেশের বাইরে কতগুলো রেডিও প্রবাসীরা চালাচ্ছে, শুধু ইটালিতে না অন্য কোনো জায়গায়। এরকম যদি কোনো খবর কিংবা তথ্য আপনার কাছে থাকে তাহলে বলেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। যে কোনো সহযোগিতা দরকার হলে, প্রয়োজন হলে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। শুধু আপনি না, এই উনি আমাদের একজন মিডিয়া সেলিব্রিটি এবং উনি রেডিও ভূমির সাথে রয়েছেন। এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে অনেক সাংবাদিক বন্ধুরা আছে আমাদের, যারা সবসময় এই একই কথা বলে এবং শুধু মুখে বলে না, সত্যি সত্যি তারা সহযোগিতা করে। সেই জায়গা থেকে অনেক ধন্যবাদ। আর আমরা প্রতিদিন এখন আধা ঘন্টার প্রোগ্রাম করি। আচ্ছা। হ্যাঁ, আমাদের তো 7টা ল্যাঙ্গুয়েজ আছে, তো বাংলা প্রোগ্রামটা আধা ঘন্টা করি। আর প্রবাসে 7টা ল্যাঙ্গুয়েজে আপনারা ইয়ে করছেন, ব্রডকাস্ট করছেন। ইতালিয়ান বাদে 7টা, বিদেশি ভাষা 7টা। এছাড়া মনে করেন আপনার আর প্রবাসে মোট কতটা বাংলা রেডিও আছে, কারা কোথায় কতটা করে, সঠিক কোন হিসাব আমার কাছে নেই। তো যার কারণে ওটা আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, ভুল তথ্য দেওয়া তো ঠিক হবে না। আর এছাড়া আমাদের প্রোগ্রামটা ওই 30 মিনিটের মধ্যেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে একটু নতুনত্ব আনার চেষ্টা করি সবসময়। আর বাংলাদেশের এফএম রেডিও গুলো তো এখন যথেষ্ট জনপ্রিয়। নেগেটিভ কিছু কথা আছে, এগুলো সব ক্ষেত্রেই থাকে, এগুলো তো প্রাধান্য দিলে আর কোনো ভালো কাজ করা যাবে না। আসলে যে কোনো কাজে এগোতে হয় অবশ্যই আমরা। আর আপনি যেটা বললেন যে আপনার কাছে যে তথ্যটি নেই, আজকের পর নিশ্চয়ই আপনি সেই তথ্যটি সংগ্রহ করার চেষ্টা করবেন। একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে আসছি আমরা আলোচনায়। হ্যালো। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি নিউ ইয়র্ক থেকে মঞ্জুর ভাইয়ের কাছে প্রশ্ন করতেছি যে আমরা দীর্ঘ 20 বছর যাবৎ এখানে বসবাস করছি, কিন্তু আমাদের কোনো পেপার নেই। তার আমরা একটা ভয় ভীতির মধ্যে আছি যে আমরা কি করবো, দেশে চলে আসবো না কানাডা চলে যাবো। এই প্রশ্নটা মঞ্জুর ভাইয়ের কাছে আমরা চিন্তায় আছি। পেপারসটা নেই কেন সেটা না, এই বিষয়টা তো আমি জিজ্ঞেস করবো না, কারণ উনি বলছেন আনডকুমেন্টেড আছেন। তো আমি একটা জিনিস দেখেন, আপনি যখন এখন কানাডা যদি বর্ডার যেতে চান না, বর্ডার থেকে আপনাকে ধরে ডিপোর্টেশন করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু নিউ ইয়র্কে আছেন, এখনো সেফ গার্ড আপনি যেভাবে ছিলেন, পাশাপাশি আপনার, আমি আবারও বলছি, আপনার যে যেখানেই থাকেন না কেন একজন অ্যাটর্নির সাথে কথা বলবেন। যদি মনে করেন যে আপনার এই মুহূর্তে সামর্থ্য নেই একজন অ্যাটর্নিকে নেওয়ার, সেই ক্ষেত্রে আপনারা লোকাল কাউন্সিল মেম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঘনিষ্ঠ বন্ধু কাউন্সিল মেম্বার ড্যানিয়েল ড্রমের অফিসে আপনারা ফোন করতে পারেন, আমার নাম রেফার করেন। এবং আমেরিকান ল অ্যাসোসিয়েশন আছে, তারা আপনার ভলান্টারিলি সার্ভিস দিচ্ছে। অনেক ল অর্গানাইজেশন আছে যারা এগিয়ে আসছে। আমি মনে করি যে আপনাদের যারা আনডকুমেন্টেড আছেন, সেই ক্ষেত্রে আপনারা একজন লয়ার শরণাপন্ন সবসময় থাকবেন। কারণ আপনি একটি জায়গায় মুভ করলেন, কখন কোথায় হচ্ছে, বিশেষ করে বর্ডার এরিয়াতে প্রচুর পরিমাণে সিকিউরিটি হচ্ছে। তো সেই ক্ষেত্রে মুভ করার আগে দেখেন কি হচ্ছে। এখনই কোনো ডিসিশন আমার মনে হয় একটু আর্লি হয়ে যাবে, কারণ এমন হতে পারে একটা অ্যামনেস্টি আসতে পারে। আমি মনে করি দেখেন, যে কোনো জায়গায় হার্ড যখন কোনো ডিসিশন আসে, একটা আপনি দেখবেন একটা অন্য একটা রেজাল্ট আসে। তো আমার যে সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন, যাদের সাথে কথা বলেছি, ইভেন রিপাবলিকান বন্ধুরা যারা আছেন হায়ার লেভেলে, হ্যাঁ তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যারা আনডকুমেন্টেড আছেন, কোনো ক্রিমিনাল প্রসিডিউরের সাথে নেই, মনে করেন আপনি কখনো কোনো অন্যায় করেননি, ক্রাইম করেননি, সঠিকভাবে চলেছেন, এরকম যারা আছেন, আমরা আশাবাদী যে তাদের ক্ষেত্রে হয়তো একটা অ্যামনেস্টি আসতে পারে। জি, আপনাকে ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। আমিও ফিরে যাচ্ছি মঞ্জুর ভাইয়ের কাছে এই প্রশ্নে যে প্রবাসী বাঙালিদেরকে যতটা আওয়ামী লীগ বিএনপি করতে দেখা যায়, কিন্তু তাদেরকে মূলধারা রাজনীতিতে সেইভাবে যুক্ত হতে দেখা যায় না বা আমরা দেখি না। এর কারণ বলে আপনি কি মনে করেন? দেখেন, প্রবাসী আশ্রয়ের মূলধারা, আমি যে আমাদের মনে করেন রিপাবলিকান, আমি যুক্তরাষ্ট্রের কথাই বলছি, হ্যাঁ ডেমোক্রেট বলেন, আমাদের ফার্স্ট জেনারেশন, এখন সেকেন্ড জেনারেশন চলছে। আপনি ইংল্যান্ডে দেখেন পার্লামেন্টারিয়ান আছেন, এবং আজকে থেকে আমি মনে করি 10 থেকে 15 বছর পরে আপনিও দেখবেন কোন এক কংগ্রেসম্যান বাংলাদেশে হবেন, সিনেটর বাংলাদেশে হবেন। সেই সময় বেশি দূরে নয়, যে কোনো একটা যখন জাতি ডেভেলপমেন্ট করে প্রবাসী হিসাবে আমরা এখনো ওইভাবে, আমাদের লোকসংখ্যা আছে, বাট আমরা এখনো ওই ক্ষেত্রে আমরা একটা ইউনাইটেড ফরমেশনে যেতে পারিনি। আর প্রবাসে যে মনে করেন আসলে আমাদের বাংলাদেশে আমরা ব্যক্তিগত সবাই
হ্যাঁ, আমরা একটু ইমোশনাল জাতি। হ্যাঁ, আমরা আমাদের এই যে দেখেন প্রবাস থেকে ছুটে চলে আসা শুধুমাত্র দেশকে দেখার জন্য, চিন্তা করে দেখেন জিনিসটা, কোন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া আমার মনে হচ্ছে অনেকদিন ধরে আসেন। এরকম অনেক মানুষ আছেন যারা একটু বাংলাদেশ থেকে ঘুরে আসি, দেখে আসি, হ্যাঁ চলে আসি। উনি প্রবাসী গিয়েছেন, ওনার তো বাংলা রেডিও করার দরকার ছিল না। আমার মনে হয় ওনারা যে আধা ঘন্টা টাইম স্লট ব্যয় করেন ওটার জন্য ওনারা টাকা তো পাচ্ছেনই না, পাশাপাশি হয়তো কন্ট্রিবিউট করতে হচ্ছে এই যে নিজের দেশের জন্য, মমতার জন্য। তো আমি ঠিক এখানে একটু ইন্টারাপ্ট করে মঞ্জুর ভাই একটা কথা বলতে চাই যে আপনি যেটা বললেন না যে ছুটে আসছি একটু দেশকে একটু দেখার জন্য, একটু গন্ধ নেবার জন্য, মাটির গন্ধ, মার মুখটা দেখবার জন্য। তো আমি বলতে চাই যে যারা আমাদের এখান থেকে যে সন্তানরা উচ্চশিক্ষায় আরো শিক্ষিত হবার জন্য বা শিক্ষা গ্রহণের জন্য বিদেশে যাচ্ছেন, তিনি শিক্ষিত হচ্ছেন, স্টাবলিশ হচ্ছেন, কিন্তু তার মধ্যে কি একটা দায়িত্ব বোধের ব্যাপার চলে আসে না যে সেই ব্যাপারটাকে দেশে সার্ভ করা? অবশ্যই, যেমন মনে করেন সেটা আমরা দেখি কেন। এখন আমি আপনাকে বলি, যারা দেখছেন, যদি কোনো সিইও সিএফও কোনো কোম্পানি দেখেন, তাদের উদ্দেশ্য বলছি। দেখেন, আমি আমেরিকাতে, আমি বললাম না যে ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি, 12 বছর যাবত আমি কাজ করছি। আমি একটা $5 বিলিয়ন কোম্পানি ইউনাইটেড রিফাইনারি সেকশনের আমি চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। $300 মিলিয়ন পোর্টফোলিও ম্যানেজ করছি। এখন আপনি যদি আমার জিজ্ঞেস করেন যে ভাই আপনি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড কি, সার্টিফিকেট কিন্তু আমার নেই অ্যাকাউন্টিং। আমি ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি, মার্কেটিং এ পড়াশোনা করেছি, লন্ডন থেকে মেডিসিস থেকে জিডিএল করেছি, ল করেছি। তো আমার মতো মানুষ মনে করেন আমি বাংলাদেশে চলে আসতে চাই। ফর এক্সাম্পল, এখন যদি কোনো এমপ্লয় আমাকে বলেন মঞ্জুর আমি কালকে আপনার ইন্টারভিউ নেব, পরশুদিন চলে আসেন, আমি বলছি না, আমি যে স্যালারি পাচ্ছি সেটারও দরকার নেই। আমি যে স্যালারি পাচ্ছি, আমি যে পেরোল পাচ্ছি, তারও যদি আমি 40% পাই, 30% পাই, তাও চলে আসবো। আচ্ছা, চলে আসবো। এই জায়গাটাতে আপনাকে থামিয়ে দিয়ে আমরা একটা ফোন নিচ্ছি, ফোনের লাইনটা কেটে যেতে পারে, সেই জন্য আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যাঁ আঙ্কেল, ওই যে নামটা কি বললেন, কি নাম যদি বললেন বলার আগে? মঞ্জুরুল ভাই। মঞ্জুরুল ভাই, হ্যাঁ, মঞ্জুর চৌধুরী। জি 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 বলুন, আপনি প্রশ্ন করবার জন্য ফোন করেছেন? আমি ওনার সঙ্গে কথা বলার জন্য। জি বলুন, উনি আছেন, আপনার কথা শুনছেন। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছেন? আমি বাগেরহাট থেকে বলছি, আমার নাম হাবিব। আমি মঞ্জুরুল ভাই, আমি খুবই সন্তুষ্ট যে মঞ্জুরুল ভাই একটা কথা বলতে। আমি কোন এক সময় 25 বছর আগে ইরাক ছিলাম, আমার দেশের মানুষের জন্য আমি দেখে দৌড়ে গেছি, যে দেখেছে হিন্দু বিদেশি লোক, তখন আমার মুখটা কালো হয়ে যায়, আমি আমার বাংলাদেশি ভাই। আচ্ছা জি, আপনি আছেন আমাদের সাথে এখনো? ভাবে মানে আমি আনন্দিত। জি জি, না 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 না, আমি নেই। আপনার কোনো প্রশ্ন রয়েছে? আমি বলতে চাচ্ছি যে লাইনটা মানে ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি আবারও চেষ্টা করুন, বাগেরহাট থেকে নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা আলোচনা আরো করব, যে জায়গায় থামিয়েছিলাম ফিরে আসবো সেই আলোচনায়। তবে আরো একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে দর্শক চলছে ৭১ সকাল, নিচে আরো একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। জীবন যখন ডাকে তোমাকে কাছে টেনে নাও 2 হাত বাড়িয়ে। এই জন্য আমার বেস্ট ফ্রেন্ড নিউ বিট মিনি প্যাক, স্পেশালি আন্ডারআর্মস এর জন্য, ফর স্মুথার আন্ডারআর্মস, সহজে যে কোনো সময়। বাংলাদেশে এই প্রথম 7 লেয়ার বিশিষ্ট সুপার অ্যাবজর্বেন্ট পলিমারের কারণে 24 ঘন্টা শুষ্ক রাখে। হাই লেডি স্যানিটারি প্যাড, শুষ্কতা, সুস্থতা, শুদ্ধতা, একটি কাশফুল পণ্য। ঝকঝকে ডিসপ্লে, ঝকঝকে ক্যামেরা আর স্টাইলের কম্বিনেশনে গ্রামীণফোন ও লাভা নিয়ে এলো অবিশ্বাস্য কম মূল্যে আইরিস 605 ও 821 স্মার্টফোন। সাথে থাকছে 1 GB ইন্টারনেট ফ্রি। এবার আনলিমিটেড সম্ভাবনায় চলো বহুদূর। গ্রামীণফোন। তারপর হ্যালো হ্যালো, উঠো, পুরো ব্যালেন্স খতম হইয়া গেছে। খোকা, তোর বাবাই মোবাইল রিচার্জ করতে আবার ভুইলা গেছে। চিন্তার কিছু নাই মা, আমি জুম থেকে মোবাইলটা ইনস্ট্যান্টলি রিচার্জ কইরা দিতাছি। এখন থেকে আইল রিচার্জ ইট এভরি উইক। কি হইছে? খোকাই না জুম থেকে ইনস্ট্যান্ট রিচার্জ করাইছে। রিচার্জের চক্কর থেকে আমারে বাঁচাইছে আর আমার শান্তির ঘুম ফিরাইছে। জুম আনলো ইনস্ট্যান্ট মোবাইল রিচার্জ। টাকা পাঠান আর ফোন রিচার্জ করুন। এখানে ওখানে চুল 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 করেছ বিরাট বড় ভুল।
situation. আর তাই সিচুয়েশন কন্ট্রোলে রাখতে বৈদ্যুতিক কিংবা ইন্টারনেট, জেনারেটর কিংবা টেলিফোন সব ধরনের তার না ঝুলিয়ে রেখে ব্যবহার করুন ভিগো কেবল কেসিং। ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস অ্যান্ড টোটাল সেফটি। দর্শক আবারও স্বাগত সবাইকে ৭১ সকালে। আজ আমরা কথা বলছিলাম ৭১ সকালে প্রবাসে বাংলাদেশিরা, তাদের নিয়ে নানা আমরা তথ্য জেনে নিচ্ছিলাম, বিষয় জানছিলাম আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে। আবার আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমি আপনাকে একটা জায়গায় থামিয়ে দিই মঞ্জুর ভাই, সেখানে যাব। তবে ইতিমধ্যে আমাদের সাথে স্কাইপিতে আমাদের একজন প্রবাসী যুক্ত হয়েছেন, আমরা তার সাথে কথা বলে আবার আমরা আলোচনায় ফিরছি। আমাদের সাথে স্কাইপিতে রয়েছেন আনারুল খান দীপু, ঢাকা ক্লাব অফ ফ্লোরিডা থেকে, উনি ওখানে প্রেসিডেন্ট, উনিও প্রবাসীদের নিয়ে কাজ করছে, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। হ্যালো, হ্যালো আনারুল খান দীপু, আপনি শুনতে পাচ্ছেন? দীপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? দর্শক আমাদের সাথে উনি আছেন, একটু সংযোগে অসুবিধা হচ্ছে, এখন উনি যুক্ত হবেন আমাদের সাথে। হ্যালো দীপু, আপনি আমাদের সাথে আছেন? হ্যালো, আমরা আবারও আসি, একটু লাইনটা হয়ে গেছে ডিসকানেক্ট, আমরা নিশ্চয়ই আবার তার সাথে যুক্ত হব। আমরা যে আলোচনায় ছিলাম, আপনি বলছিলেন যে প্রসঙ্গ নিয়ে, আমি থামিয়ে দিয়েছিলাম। যে জিনিসটা হলো যে আমি যেটি বলেছি, আমি বিশ্বাস করি যে আমি আগেও বলেছি যে বাংলাদেশ যে হারে উন্নয়নের দিকে যাচ্ছে, আমাদের মতো প্রবাসীরা যদি বললাম না যদি চাকরি পায়, কিন্তু এক সময় আসবে যে সময়টা হলো, এখন তো মনে করেন যে আমরা চিন্তা করি কি হবে কি হবে না, হ্যাঁ আমার মনে হয় যে সেই সময় বেশি দূরে নয়, হ্যাঁ যে সময়টাতে আমরা চলে আসব। এবং আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনই পরিকল্পনা নিয়েছি। আমার স্ত্রী এমপিএইচ করছে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে, তো ওটি শেষ হবে আশা করছি 18 সালের মধ্যেই ইনশাআল্লাহ আমরা মাতৃভূমিতে ফিরে আসবো। হ্যাঁ, এটা আমাদের ইচ্ছা আছে। আমাদের সন্তানকে আমি একটি সরকারি স্কুলে পড়াশোনা করেছি, আমি মনে করি যেহেতু আমি একটি সরকারি স্কুলে পড়াশোনা করেছি, আমি হবিগঞ্জ থেকে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় আমি সার্ভাইভ করতে পেরেছি। আমার সন্তান যে পৃথিবীর যে প্রান্তে পড়াশোনা করুক না কেন, তাকে যদি আমি একটি মানুষ করতে পারি তাতেই আমি সফল। হ্যাঁ, আমি সেই নিরিখে আমি আমার মাতৃভূমিতে নিয়ে চলে আসবো, আমার সন্তান সহ ইচ্ছা আছে, বাকিটা বিধাতা জানেন। হ্যাঁ, এবং আপনি শুরুতে একটা চমৎকার কথা বলেছিলেন যে আমাদের সরকার যে ব্যবস্থাগুলো ইদানিং গ্রহণ করছেন, যেভাবে আমাদেরকে উন্নত করে নিয়ে যাচ্ছেন, সামনের দিকে অগ্রসর করছেন, তাতে একটা সময় আমরা ফিরে আসবো। হ্যাঁ, একটা সময় বলতে আমি লং বলবো না, আমি বলবো যে এমন হতে পারে এটা আগামী 4 থেকে 5 বছরের মধ্যে। আপনি দেখেন পদ্মা সেতু যদি হয়ে যায়, মেট্রো রেল যদি হয়ে যায়, আপনি দেখবেন ঢাকা শহরে 30% কার রিডাকশন হয়ে যাবে। কারণ আপনার কার থাকা সত্ত্বেও আপনি মনে করেন ফুয়েল কস্ট সহ সবকিছু যেটা হবে, আপনি মেট্রো রেলে 15 মিনিটে চলে যাবেন। হ্যাঁ, আপনি গুলশান থেকে মতিঝিলে, তো 15 মিনিটে যদি যেতে পারেন, কেন আপনি একজন ড্রাইভার করবেন, কোথায় যাবে কি হবে, এটা হচ্ছে আপনি ইজিলি, আমরা মনে করি এরকম হবে যে সেলফ ডিপেন্ডেন্সিটা হবে। এখন মনে করেন আমি গাড়িতে উঠলাম, আমার ড্রাইভার নিয়ে যাচ্ছে, ড্রাইভারকে বলছে আমি গুলশান যাবো, অমুক জায়গায় যাবো। দেখেন একটা জিনিস কি, এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন যখন হবে, হ্যাঁ, ঢাকা শহরে যখন আমরা মোবিলাইজ হয়ে যাবে, মনে করেন এখন মুত্তরা থেকে মিরপুর যেতে 20 থেকে 25 মিনিট লাগে, এই যে ফ্লাইওভারের কথা বলছি। হ্যাঁ, তো এই কাজটি যখন পুরো ঢাকায় হয়ে যাবে, আপনি আমাকে কম্পেয়ার করবেন, আপনি যদি নিউ ইয়র্কের কথা বলেন, উনি আছেন ইটালিতে আছেন, যে ফেসিলিটিস, নাগরিক ফেসিলিটিস যেটা পাওয়া যাচ্ছে, সেটি যদি পাওয়া যায়, এবং আমি বলবো না 100% দরকার নেই, আমি একটা মোটামুটি সন্তোষজনক যাতে সার্ভাইভ করা যায় নাইসলি, সেটা যদি হয়, এবং এটার দিকে যাচ্ছে, আমরা দেখেন আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই উন্নত একটা দেশে পরিণত হব। এবং যে হারে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সচিব, আপনি দেখেন ডিজিটাল বাংলাদেশ একসময় স্লোগান ছিল, এখন কিন্তু আর স্লোগান নেই, এটা একটা বাস্তবতা। আপনি দেখেন যুক্তরাষ্ট্র থেকে স্কাইপ ইউনিক কানেকশন পাচ্ছেন, আমি বলে দিচ্ছি, আপনি একজন বাংলাদেশে করেন, আপনি এখন করেন আমাকে এখানে স্কাইপ, আপনি আমাকে কানেক্ট করতে পারবেন। অনেক সময় দেখা গেছে যে আমরা যখন যুক্তরাষ্ট্রে 4G লাইট ইউজ করি, 4G লাইট হলো যে আপনার এর জন্য ডাটার জন্য, দেখা গেছে আমি এখানে 3G ইউজ করছি, এবং আপনার অলমোস্ট কাছাকাছি স্পিড, কিন্তু আপনি যদি স্পেশাল, হ্যাঁ, অনেক বেশি স্পিড নিতে পারেন, বাট মেজরিটি পিপুল এরকম স্পিডই ইউজ করছে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যুক্তরাষ্ট্রে কতটা উন্নত দেশ, সেই তুলনায় আমার দেশ, আমার বাংলাদেশ
কোন দিকে আগাচ্ছে। আমার কথা হলো একটি পজিটিভ, আমরা পজিটিভ জেনারেশন, আমরা প্রতিনিয়ত আমরা যেটি জিনিসটা অনেকেই আছেন যে কমপ্লেন করেন, সেটি না করে আমরা কোথায় ছিলাম। আমি 15 বছর আগে আমার একজন রিক্সা চালক কি খেত, আর আজকে আমার একজন রিক্সা চালক কি খাচ্ছে। আমি বলি খাদ্য তালিকা যদি করেন, আমি একদম কৃষক শ্রেণী থেকে শুরু করে আপনি খাদ্য তালিকা করেন কোথায় ছিল। এটি স্বনির্ভর বাংলাদেশ, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আপনি ভালো কথা বলেছেন যে আমাদের কাছ থেকে কমপ্লেন শব্দটা একেবারে উঠিয়ে নিতে হবে। হ্যাঁ অবশ্যই, আমরা যা আছি সেটা নিয়ে আমাদেরকে আগাতে হবে এবং আমরা পারবো, আমরা সবাই মিলে এগিয়ে যেতে হবে। যে না ভাই আপনি আছেন, এখন আপনি পাচ্ছেন বিদায় আমি আপনাকে জ্বালাও পুরো করে ধ্বংস করে দিলাম, যে না আপনি সফল হতে পারবেন না। আমার কথা হলো দেখেন, আপনি যদি ভালো থাকেন, আমার যদি পাশের বাসার লোকটা খুব ভালো থাকে, খুব ভালো রান্না, মনে করেন সে পোলাও রান্না করছে, আমাদের স্কাইপিতে আবার যুক্ত হয়েছেন, আমরা একটু ওখানে কথা বলে আবার আলোচনায় ফিরছি। হ্যালো দীপু, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে আপনি ফ্লোরিডায় আছেন এবং আপনি একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছেন যার নাম হচ্ছে ঢাকা ক্লাব অফ ফ্লোরিডা, এবং সেখানে প্রেসিডেন্ট হয়ে আছেন। বাঙালিদের নিয়ে আপনি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ক প্রোগ্রামগুলো করছেন। তো আমি জানতে চাই যে এই যে বাঙালিদের নিয়ে আপনার এই উদ্যোগটা, এটা কেন, কোন জায়গা থেকে আপনার প্রথমে এসছে, কেন করে যাচ্ছেন, সেটা প্রথমে জানতে চাই। আমার কথা হলো দেখেন, আপনি যদি ভালো থাকেন, আমার যদি পাশের বাসার লোকটা খুব ভালো থাকে, খুব ভালো রান্না করে, সে পোলাও রান্না করছে। জি, আপনি একটু কথা বলুন, আপনার পাশে বোধহয় কেউ কথা বলছে, তাদের থামিয়ে দিয়ে আপনি কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে আপনি ফ্লোরিডায় আছেন এবং আপনি একটা জি বলুন। এটা মূলত আমি তো বাংলাদেশ থেকে এসেছি আজকে 15 বছর আগে। সবসময় হৃদয়ে বাংলাদেশ ছিল, তো সবসময় ইচ্ছা ছিল বাংলাদেশি একটা কালচার নিয়ে ফ্লোরিডাতে কাজ করা, এবং শুরু থেকে জি জি শুনতে পাচ্ছি। জি কোনোভাবে বোধহয় আমাদের সাথে উনি কানেক্ট হতে পারছেন না, আমাদের কথাটা শুনতে পাচ্ছেন না। উনি উত্তর দেওয়া শুরু করেছিলেন, আমরা শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই আমরা আবারও কোনো 71 সকালে আমরা প্রবাসীদের নিয়ে যখন কথা বলবো তখন আনোয়ারুল হক দীপুর সাথে আমরা কথা বলবো। আমরা আজ আলোচনা এবার আপনার কাছে যেতে চাই পলাশ রহমান, যে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব শামস সুমন, উনি রেডিও ভূমিতে আছেন, উনি যেই আপনাকে আহ্বানটা জানালেন, আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে যে বাংলাদেশে যে রেডিও স্টেশনগুলো চলছে, এফএম স্টেশন বা কমিউনিটি রেডিও যেগুলো রয়েছে, তাদের সাথে যুক্ত হয়ে কিছু করার? আমরা বাংলাদেশে যে রেডিও স্টেশন গুলো আছে এদের সাথে যুক্ত হয়ে কাজ করার চেষ্টা করছি। ইতোমধ্যে এই উদ্যোগ আমরা নিয়েছি এবং শুরু করে দিয়েছি কাজ। কিছু কিছু রেডিওর সাথে এটা ব্যক্তিগত পর্যায়ে, আসলে ওই প্রাতিষ্ঠানিকভাবে এখনো শুরু করতে পারিনি, তবে ব্যক্তিগত পর্যায়ে আমরা এই কাজটা শুরু করে দিয়েছি অলরেডি, এবং আশা করছি যে আমরা এ বছরের ভেতরেই আমরা এটা প্রাতিষ্ঠানিকভাবেই শুরু করব। আমাদের ইচ্ছা আছে যে এখানে আসলে কি কাজগুলো হচ্ছে, কিভাবে হচ্ছে, আমাদের বর্তমান প্রজন্ম কি ভাবছে, কিভাবে ভাবছে, তারা কিভাবে বিষয়গুলো নিচ্ছে, তো এই বিষয়গুলোই আমরা ওখানে একটু সমন্বয় করতে চাই, একটু ইন্টিগ্রেশন করতে চাই, যাতে প্রবাস এবং বাংলাদেশের ভিতরে ঘুরে ফিরে ওই একটাই কথা যে দুই দেশের মধ্যে যাতে একটা সেতু বন্ধন থাকে, যে কেউ কারোর থেকে যেন আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই। আমাদের মূল উদ্যোগটাই ওখানে, এবং ওইখানে আসার জন্য যত প্রকার যা করা দরকার আমরা কিন্তু সবকিছুই করার চেষ্টা করি। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমাদের ইচ্ছা আছে যে আমরা এখন এই মুহূর্তে আমাদের কিছু কিছু সীমাবদ্ধতার কারণে আমরা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করতে পারিনি, তবে এ বছরের মধ্যে করব বলে আমরা
আশা রাখি আর কি। আচ্ছা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে, আরো অনেক কিছু জানবার ছিল আমাদের প্রবাসীদের নিয়ে এবং আপনাদের কাজ নিয়ে। নিশ্চয়ই আমরা আবারও কোনো ৭১ সকালে প্রবাসী বাঙালিদের নিয়ে আমরা আড্ডায় বসবো এবং আরো অনেক কিছু জানবো, এবং নিশ্চয়ই তখন জানবো যে আরো অনেক দূর এগিয়ে গেছেন আপনারা তাদের নিয়ে কার্যক্রমে। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ৭১ সকালের আয়োজন। জানতে চাই আপনার কথা, তাই যোগ দিন আমাদের ৭১ ফেসবুকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই থাকুন আমাদের ৭১ টিভির সাথে।